বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষকে নির্যাতনের যন্ত্র সংগ্রহ করে জাদুঘর গড়ে তুলেছেন মিশরের এক ইতিহাসবিদ। এসব যন্ত্র দিয়ে কিভাবে নির্যাতন করা হতো তার বাস্তবসম্মত ধারণা পাচ্ছেন দর্শনার্থীরা। জানা যাচ্ছে মানুষের মধ্যে লুকিয়ে থাকা অমানবিকতাকেও। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ, আর খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি আমি অনুপম দেব। তবে আগে জানিয়ে নিচ্ছি শিরোনাম। ইসলামী ব্যাংকের জামায়াত ঘনিষ্ঠতা রাখবে না নতুন পর্ষদ, মধ্যপ্রাচ্যের চাপে পরিবর্তনের দাবি অর্থমন্ত্রী। বিক্ষোভ ডেকে পথে নেই বিএনপির কেন্দ্রীয় নেতারা, তৃণমূলের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ। আঙুলের চোটে 4 থেকে 6 সপ্তাহ মাঠের বাইরে মাশরাফি, 48 ঘন্টার পর্যবেক্ষণে তামিম ইমরুল। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে অবৈধ রেল ক্রসিং। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। মধ্যপ্রাচ্যের অংশীদারদের চাপেই ইসলামী ব্যাংকে বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই রদবদল ব্যাংকটির জন্য ইতিবাচক বলেও মনে করেন তিনি। এদিকে নবনির্বাচিত চেয়ারম্যান জানিয়েছেন রাজনৈতিক কারণে কারো চাকরি যাবে না, ব্যাংক সম্পর্কে ধারণা পরিবর্তনের কাজ শুরু করছে নতুন পর্ষদ। প্রতিষ্ঠার ৩৩ বছরে ৩১৮টি শাখা খুলেছে ইসলামী ব্যাংক। প্রায় ১৩,৫০০ কর্মী সেবা দিচ্ছেন ১,২০,০০,০০০ গ্রাহককে। ৬৮,০০০ কোটি টাকার আমানতের বিপরীতে বিনিয়োগ ৬৫,০০০ কোটি, যা থেকে ২০১৬ সালে আয় হয়েছে ২,০০০ কোটি টাকার বেশি। এত ভালো অবস্থায়ও গত সপ্তাহে ব্যাংকটিতে আনা হয়েছে বড় পরিবর্তন। কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের অংশীদারদের চাপের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তাদের আরো সমস্যা আগের থেকেও কিছু কিছু ছিল, যে তাদের প্রফিটস আলটিমেটলি কোথায় যায়, হাউ ইট ইজ ইউজড, এটা নিয়ে প্রশ্নটা ছিল। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অফ পাকিস্তান, আমাদের যে জিদ্দা, দ্যাটস অলসো পার্টনার অফ দ্য ব্যাংক। দিস ম্যাটার ওয়াজ ব্রট টু মাই নোটিস বাই দি প্রেসিডেন্ট অফ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অলমোস্ট 2 years ago. এদিকে ব্যাংকটির নতুন নেতৃত্ব জানিয়েছে শরিয়া মেনে আগের মতোই চলবে কার্যক্রম। তবে নারী ও অন্য ধর্মের অনুসারীদের অংশগ্রহণ বাড়াতে চাকরি নীতিমালায় আসছে পরিবর্তন। রাজনৈতিক কারণে কারো চাকরি যাবে না বলেও আশ্বস্ত করেছেন নতুন চেয়ারম্যান। দেশবাসী, গ্রাহক ও শেয়ার হোল্ডারদের মধ্যে জানিয়ে দিতে চাই, প্রথমে আমি এটা বলে দিচ্ছি, we are all unanimously agreed to say that এই প্রিএম্বলে যেটা আছে বেসিক শরিয়া ল, that has to be strictly followed. মানে প্লিজ ডোন্ট থিংক উই আর ডাইলিউটিং ইট, নো ওয়ে। সামাজিক দায়বদ্ধতা খাতে অর্থের অপব্যবহার বন্ধে কঠোর হবে নতুন পর্ষদ। এছাড়া সম্পদের অপব্যবহার ও অনিয়ম বন্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে নতুন পর্ষদ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হুজুগে মেতে নয়, প্রতিষ্ঠান সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সারা দেশের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই পরামর্শ দেন। এর আগে আগারগাঁওয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে ও যৌক্তিক বিনিয়োগের কলাকৌশল সম্পর্কে নির্দেশনা দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেশব্যাপী বিনিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। financialliteracy.bd.com সাইট থেকে জানা যাবে পুঁজিবাজারের তথ্য। শেখ হাসিনা জানান, বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে ও প্রতারণা বন্ধে বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে সরকার। পুঁজিবাজার বিকাশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি। সে কোম্পানির আর্থিক বিবরণী এবং অন্যান্য যে সমস্ত তথ্য নেওয়া দরকার, সেইগুলি তথ্য নিয়ে তারা যেন বিনিয়োগ করেন, সেটাই আমি চাইব। কোনো তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর, এটা যেন না হয়। আর্থিক প্রতিষ্ঠানে দেশি বিনিয়োগ ও নিজস্ব উদ্যোক্তা তৈরির পরামর্শও দেন প্রধানমন্ত্রী। জানান, বর্তমানে $34 বিলিয়ন রপ্তানি আয় হলেও 2021 সালের মধ্যে তা $60 বিলিয়ন নিতে চায় সরকার। পাশাপাশি পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরেছে জানিয়ে বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময় হওয়া অনিয়মের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তারা এসেই সবার আগে হামলা চালায় আমাদের ব্যবসায়ী মহলের উপর। এরে ধরো, ওরে মারো,
এই করো সেই করো, কি ট্রুথ কমিশন করে ওখানে এক একজনকে ধরে এনে তারা যা বলবে তাই বলতে হবে, যা টাকা দিতে বলবে সেই টাকাই দিতে হবে। এই অত্যাচারে আমরা দেখেছিলাম যে ব্যবসায়ী মহলের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছিল। এর আগে আগারগাঁয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2013 নভেম্বরে 10 তলা এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রের ডাকে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন হলেও ঢাকায় নিষ্ক্রিয় ছিলেন বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকেই জনশূন্য ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। দুপুরের পর সেখানে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে সারা দেশে বিক্ষোভ মিছিল, পুলিশের হামলা ও গ্রেপ্তারের অভিযোগ করেন রুহুল কবির রিজভী। রাজধানীতে সমাবেশ না করতে দেওয়ার প্রতিবাদে রোববার বিক্ষোভ ডাকে বিএনপি। তবে রাজপথে ছিল না দলটির নেতাকর্মীরা। সকাল থেকে নয়াপল্টনের জনশূন্য কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ছিল পুলিশ। দুপুরের দিকে বেষ্টনী তুলে নেওয়ার পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একে একে কার্যালয়ে আসেন নেতাকর্মীরা। তবে রাজধানীর বাইরে নানা জেলায় পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করে তৃণমূল নেতাকর্মীরা। বরিশালে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পণ্ড হয়ে যায় পুলিশের বাধায়। খুলনায় বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি। ঝিনাইদহেও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বগুড়া শহরের নানা পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকলেও হয়েছে বিক্ষোভ। বিএনপি ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস। পরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের নানা স্থানে বিএনপির বিক্ষোভে পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজন হামলা করেছে বলে অভিযোগ তার। দুরন্ত দুর্নিবার আন্দোলনের শক্তি টের পেয়ে আওয়ামী নেতারা ভয়ে আবোল তাবোল বকছে, আর তাই বিএনপির কর্মসূচিতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে। কিন্তু এভাবে তারা নিস্তার পাবে না। বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় অস্ত্রের মুখে গণদাবি আদায়ের আন্দোলন কঠিন বলেও মন্তব্য করেন রিজভী। জানান সরকারকে সুস্থ ধারা রাজনীতিতে ফেরার আহ্বান। বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বিএনপিকে আওয়ামী লীগ বিরোধী সব সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনে দুর্বল হলেও বিএনপির এখনো জনসমর্থন আছে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন তিনি। তেজগাঁওয়ে 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রস্তুতি সভায় এ বিষয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। বিএনপি আওয়ামী লীগ বিরোধী সকল সাম্প্রদায়িক শক্তির প্ল্যাটফর্ম। আন্দোলনে তারা দুর্বল, কিন্তু সমর্থনে তাদেরকে অত দুর্বল ভাবা ঠিক হবে না। নির্বাচন কমিশন আইন সহ ইসি গঠনের রাষ্ট্রপতিকে 9 দফা প্রস্তাব দিয়েছে গণফোরাম। মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন সহ 8 দফা প্রস্তাব দিয়েছে গণতন্ত্রী পার্টি। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে 3টি দল। 4টার দিকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের 14 সদস্যের প্রতিনিধি দল যায় বঙ্গভবনে। আপিল বিভাগের একজন বিচারপতিকে সার্চ কমিটির প্রধান করার প্রস্তাব জানায় তারা। এছাড়া সার্চ কমিটিতে একজন করে শিক্ষাবিদ, নারী সদস্য, সংখ্যালঘু সম্প্রদায় এবং গণমাধ্যম ব্যক্তিত্ব রাখারও প্রস্তাব করা হয়েছে। 11 জানুয়ারি আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে শেষ হবে রাষ্ট্রপতির বৈঠক। আমরা বলেছি যে একজন যার প্রধান বিচারপতির একজন মনোনীত বিচারপতি আপিল বিভাগের। 2 নম্বর হলো সকলের কাছে গ্রহণযোগ্য একজন শিক্ষাবিদ। 3 নম্বর নারীদের জন্য নারীদের কাছে গ্রহণযোগ্য একজন নারী, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি একজন তাদের প্রতিনিধি, আর গণমাধ্যমের একজন আপনারা। যশোর কোতোয়ালি থানায় যুবকের নির্যাতনের পর টাকা আদায়ের অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শককে 25 জানুয়ারি তলব করেছে হাইকোর্ট। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানাতে রুল জারি করেছে আদালত। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদুল্লাহর বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছেন। যশোরের কোতোয়ালি থানার এসআই নাজমুল হোসেন ও এএসআই হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় আটকে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 30 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। পাশাপাশি স্বরাষ্ট্র সচিব, আইজিপি সহ 7 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রাত 9টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে।
9:16 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে প্রাইভেট কার আরোহী 5 জন। তাদের 4 জনই এক পরিবারের সদস্য, অন্যজন গাড়ির চালক। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে খুলনা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। প্রায় 5 ঘন্টা পর বেলা 2:30টার দিকে চালু হয় ট্রেন। প্রাইভেট কারে করে স্কুলে যাচ্ছিল 6 বছরের চাচাতো ভাইবোন তানহা ও রিভা। সঙ্গে ছিলেন মা লাকি ও তাহমিদা। সকাল 9:15টার দিকে গাড়িটি কালিয়াকৈরের গোয়ালবাথানে রেল ক্রসিং পার হতে গেলে পড়ে যায় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসের সামনে। কারটিকে প্রায় 1 মাইল দূরে টেনে নেয় ট্রেন। এরপর ছিটকে পড়ে সোনাখালী ব্রিজের নিচে। তার আগেই আগুন ধরে যায় গাড়িটিতে। ঘটনাস্থলে প্রাণ হারান কারের চালক মিনহাজ সহ 5 জনই। এখানে এর আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার খালু দোকানদার ছিল, সেও মারা গেছে এবং তার নাতিও মারা গেছে। মাঝে মধ্যে এরকম দুর্ঘটনা হয়, কিন্তু এটা গেটম্যান না থাকার কারণে গেটম্যানের দুর্ঘটনা হইতেছে। ওখানে আসলে কোনো গেটম্যান নাই, কোনো সিগন্যাল নাই, যার জন্য হয়তোবা এরকম কুয়াশা, আর হয়তোবা সকালবেলায় কুয়াশা ছিল। দুর্ঘটনার পর লাইনচ্যুত হয় ট্রেনের একটি বগিও। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে খুলনা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। এখানে কোনো গেটম্যান নাই, কোনো গেট ব্যারিয়ারও নেই। ওখানে একটি প্রাইভেট কার ট্রেনের সামনে পড়লে প্রাইভেট কারটি চূর্ণ হয়ে যায় এবং এখানে 7 জন যাত্রী প্রাইভেট কারের নিহত হয়, ড্রাইভার সহ মোট 5 জন। আর পরবর্তীতে ট্রেনটি প্রায় 2 কিলোমিটার সামনে গিয়ে লাইনচ্যুত হয়। নিহতদের উদ্ধার করেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্রিজের উপর গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে ট্রেনের ধাক্কায়। তো আমরা গিয়ে শুনলাম যে এখানে 5 জন নিহত হয়েছে। তো 5 জনের 4 জনকে স্থানীয় লোকজন, আত্মীয় স্বজন যারা আছে তারা উদ্ধার করে নিয়ে আসছে। বাকি মিনহাজ নামে ড্রাইভার, তাকে আমরা উদ্ধার করেছি। রেল ক্রসিং অরক্ষিত থাকায় এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এই ক্রসিংয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খেলাধুলা খবরের জন্য অনুপমের কাছে চলে যাচ্ছে। অনুপম, ক্রিকেটের কথা বলবেন না, আর কিসের কথা বলবেন সেটা বলেন। ক্রিকেটের কথা বলতে হবে। আমরা যদি খেলার হারের কথা ছেড়েও দিই, আমাদের আরো দুঃসংবাদ আছে যে মাশরাফি হাতে চোট পেয়েছেন 4 থেকে 6 সপ্তাহ। কারণ আমরা সম্ভবত টেস্টেও মাশরাফিকে পাবো না। টেস্টে মাশরাফি খেলবেন না। আর তামিম ইমরুলের 48 ঘন্টার পর জানা যাবে আসলে কি অবস্থা। সেই খবরগুলো জানিয়ে দেবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। জ্বলে উঠতে না পারার আক্ষেপ সাকিবের, দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারেন মুস্তাফিজ। অনূর্ধ্ব 14 দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাফুফের, বিকেএসপিতে ক্যাম্প শুরু ফেব্রুয়ারিতে। রাত 9:26 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। ওডিআই এর পর টি-20 সিরিজেও হোয়াইট ওয়াশ বাংলাদেশ। তৃতীয় টি-20তে হার 27 রানে। এ নিয়ে নিউজিল্যান্ডে টানা 6ষ্ঠ ম্যাচ হারল মাশরাফির দল। ম্যাচ সেরা কোরে অ্যান্ডারসনের ঝোড়ো 94 রানে 195 করে ব্ল্যাক ক্যাপস। জবাবে 167তে থামে টাইগাররা। ফসকে যাওয়া ক্যাচের মতোই ঘুরে দাঁড়াবার প্রতিশ্রুতিটা ধরে রাখতে পারল না টাইগাররা। তামিম সাকিবদের দেয়া উপহার নিউজিল্যান্ড বুঝে নিয়েছে খুশি মনে। বে ওভালের পুরোটাই তাতে ভেসে গেছে ছক্কা বৃষ্টিতে। টাইগাররা না পারলেও ক্যাচ প্র্যাকটিসের সুযোগটা পুরোই কাজে লাগিয়েছে দর্শকেরা। ম্যাচের শুরুতে অবশ্য আভাস পাওয়া যাচ্ছিল অন্যরকম কিছু। প্রিয় প্রতিপক্ষকে সামনে পেয়ে আরেক দফা জ্বলে উঠেছিলেন রুবেন হোসেন। সুইং আর বৈচিত্র্যে বিভ্রান্ত করেছেন জিমি নিশাম আর কলিন মামরুকে। কিন্তু শুরুর দাপট শেষে ধরে রাখতে পারল না টাইগার বোলিং অ্যাটাক। প্রথম 10 ওভারে 55 রানে কিউইদের আটকে রাখা টাইগাররা শেষ 10 ওভারে গুনল 139 রান। নিউজিল্যান্ডের পক্ষে রেকর্ড 10 ছক্কা হাঁকিয়ে তাতে নেতৃত্ব দিলেন কোরে অ্যান্ডারসন। তার পাওয়ার হিটিং এর মোকাবেলা করতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়লেন মাশরাফি ইমরুলরা। শেষ দিকে রুবেলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে টার্গেটটা কোনো রকমে 200 নিচে ধরে রাখলো বাংলাদেশ। বোলিং এর পর ব্যাটিং এও শুরুটা দারুণ টাইগারদের। হুইলার বোল্টের গতির বিপরীতে তামিম তুললেন ঝড়। সৌম্যর ব্যাটেও দেখা গেছে পুরনো রূপ।
কিন্তু ইস্ট সৌদির ঘূর্ণিতে ম্যাচে ফিরতে দেরি করেনি ব্ল্যাক ক্যাপস। লড়াইয়ের সম্ভাবনা দেখিয়ে সাব্বির রিয়াদরা হঠাৎই মিলিয়ে গেলেন আধারে। শেষ দিকে একা লড়েছেন সেরা ছন্দে না থাকা সাকিব, কিন্তু হারের আয়োজনটা যে টাইগাররা আগেই সেরে ফেলেছিল ক্যাচ মিসের মধ্য দিয়ে। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চির ধরা পড়েছে মাশরাফি মুর্তজার আঙ্গুলে। 4 থেকে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন ইমরুল কায়েস ও তামিম ইকবালও, তবে দুজনের চোট গুরুতর নয়। নিউজিল্যান্ড সিরিজে এখনো আনন্দের উপলক্ষ আসেনি, কিন্তু সিরিজের মাঝপথে ঠিকই দুঃসংবাদ বয়ে এলো টাইগার শিবিরে। ডান হাতের বুড়ো আঙ্গুল ভেঙে গেছে টাইগার অধিনায়ক মাশরাফি। ঘটনা ইনিংসের 18তম ওভারে কোরে অ্যান্ডারসনের ড্রাইভ ফলোথ্রুতে ঠেকাতে গিয়ে বিপত্তি বাঁধান মাশরাফি। ফিজিও ডিন কনওয়ের প্রাথমিক চিকিৎসায় কাজ হয়নি, ততক্ষণে বোঝা হয়ে গেছে বড় বিপদ হয়ে গেছে। ম্যাচ শেষে স্থানীয় একটি হাসপাতালে ম্যাচের স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে ডান হাতের বুড়ো আঙ্গুলে চির ধরা পড়ে। আপাতত মাঠের বাইরে থাকতে হবে 6 সপ্তাহের মতো। বিপদ এখানেই শেষ না। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ডিজিটাল বোর্ডের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পান ইমরুল। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ডিজিটাল বোর্ডের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে চোট পান ইমরুল। ক্যাচ মিস করলো ঠিকই চোট বাঁধান তামিম, তবে স্ক্যান রিপোর্ট দুজনকে স্বস্তি দিচ্ছে। গুরুতর কিছু না হলেও 48 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন দুজন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজস্ব কন্ডিশনে টেকনিক টেম্পারামেন্টে অনেক এগিয়ে ছিল নিউজিল্যান্ড বলেছেন সাকিব আল হাসান, তবে সামর্থ্যের পুরোটা নিংড়ে দিতে না পারার আক্ষেপ আছে টাইগার অলরাউন্ডারের। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম খান দলের পারফরমেন্সে খুব বেশি হতাশ নন। প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টে খেলবেন মুস্তাফিজ, জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডে ধুঁকতে হতে পারে সেই শঙ্কা মাথায় ছিল। বৈরী কন্ডিশনে সাফল্য না আসলেও টিম পারফরমেন্সে ব্ল্যাক ক্যাপদের বিপদে ফেলা যেত। তবে ওয়ানডে কিংবা টি20 কোনো ফরম্যাটেই চ্যালেঞ্জ জানাতে পারেনি মাশরাফির দল। সামর্থ্য অনুযায়ী পারফর্ম করলে ইতিবাচক ফল অসম্ভব ছিল কি? প্রতি ম্যাচেই কোনো না কোনো সময় মোমেন্টাম পক্ষে এনেছে দল, তবে তা লম্বা সময় ধরে রাখা যায়নি। উইলিয়ামসনের দল চাপকে জয় করেছে অনায়াসে। ওদের কন্ডিশনে ওরা অনেক ভালো টিম, সো এটা আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। বা আমরা হয়তো আমাদের বেস্টটা খেলতে পারলে বা জেতার সম্ভাবনা তৈরি করতে পারতাম আরও বেশি, কিন্তু ওরা আসলে ওদের টেকনিক্যাল ট্যাকটিক্যাল সব দিক থেকেই ওরা ওদের কন্ডিশনে আমাদের থেকে বেটার ছিল। রঙিন পোশাকে একাত্তর সাফল্য প্রত্যাশা করেছিলেন সমর্থকরা। টেস্টে ভোগান্তিটা আরো বেশি হবে তা জানা আছে। বিপর্যয় স্বস্তি মুশফিক ফিরছেন। ওয়েলিংটনে বিশ্রামে থাকলেও ক্রাইস্টচার্চে মুস্তাফিজকে খেলাতে চায় ম্যানেজমেন্ট। আমাদের যারা এস্টাবলিশ প্লেয়ার মানে সিনিয়র এবং জুনিয়র সবাই কিন্তু যে ধরনের আশা করেছিল ওরকম করতে পারেনি। ইটস ডিফিকাল্ট এখানে এসে এই অ্যাটমসফিয়ারে খেলাটা আসলে কঠিন একটা ব্যাপার। হয়তো প্র্যাকটিসের 1-2 দিন আগে প্ল্যান করবে কারা খেলবে না খেলবে, বাট যারা আছে ওরা তো ভালো অবস্থা আছে। মুস্তাফিজকে হয়তো বা সেকেন্ড টেস্টে বিবেচনায় রাখবে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটেই খেই হারিয়েছে বাংলাদেশ। টেস্টের জন্য উইকেটে আসছে ভিন্নতা। সেক্ষেত্রে ব্ল্যাক ক্যাপস বোলিং আক্রমণ কতটা ভোগায় তারই অপেক্ষা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খালেদ, আমরা দেখছি টেস্ট র্যাঙ্কিং এ প্রথমবারের মতো 8-এ ওঠার সুযোগ বাংলাদেশের সামনে, মানে এই ধরনের আলোচনা হচ্ছে এখন। আমি আসলে কোনো কথাই বলতে চাই না, র্যাঙ্কিংটা মহুয়া ডিপার্টমেন্ট। আমার আসলে মাশরাফির জন্য খারাপ লাগছে। আমার মনে হয় অধিনায়ক হিসেবে কি মাশরাফির এটা সবচেয়ে বাজে সিরিজ গেল কিনা, আমি ঠিক পরিসংখ্যানটা জানি না। 6-0 এইভাবে বাংলাদেশ হেরেছে, এরকম কোন সিরিজ মাশরাফি অধিনায়ক হওয়ার পরে। এবার আবার আঙ্গুলে চোট পাওয়া, মানে পায়ে চোট পাওয়াটা এত স্বাভাবিক হয়ে গেছে এর জন্য মাশরাফির জন্য। হ্যাঁ, হাঁটুতে চোট পাওয়াটা স্বাভাবিক। আজকে ফর চেঞ্জ একটা মানে ফর চেঞ্জ ফর ব্যাড রিজন অফ কোর্স, মানে উনি আবার হাতে চোট পেয়েছেন, যে বাংলাদেশের জন্য খবরটি খারাপ। তবে অনুপম যেমন বলছিলেন যে মাশরাফির টেস্ট খেলাটা নিয়ে, কিন্তু মাশরাফি আসলে টেস্ট এমনিতেই খেলছে না, আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও মাশরাফির আসলে টেস্ট খেলা সম্ভাবনা সেদিকে ছিল না। একটি ভালো খবর হয়তো এর মধ্যে দেখা যাচ্ছে, মুস্তাফিজ সেকেন্ড টেস্টে খেলবেন। মুস্তাফিজ টেস্টে কিরকম করেন, কতটা ফিট আছে না, কিন্তু আমাদের যেরকম ওয়ানডে এবং টি20 তে আমরা কিন্তু বেশ ভালো করছিলাম দেশে, সেই ক্ষেত্রে দেশেও কিন্তু টেস্টে খুব একটা ভালো করছিলাম সেরকম না। তো সেই ক্ষেত্রে টেস্টে কিন্তু আমরা অসাধারণ খেলেছি। শেষ টেস্টে আপনি যদি মনে থাকে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি,
প্রথম টেস্টেও আমরা ইংল্যান্ডের সাথে জেতার একটা কাছাকাছি পর্যায়ে চলে গেছিলাম, টেস্ট আসলে অত খারাপ আমরা খেলছি না, কিন্তু সমস্যা হচ্ছে বিদেশে গিয়ে প্রথম 3টি ওয়ানডে এবং 3টি হ্যাঁ এটা একটা বড় ধাক্কাও ছিল। আমি আপনার কথা শেষ করতে দিচ্ছি না, এটা একটা বড় ধাক্কা ছিল। আমরা আশা করছি সেই ধাক্কাকে টেস্টে বাংলাদেশ আপনি হয়তো ভাবছেন যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, কিন্তু আমি জানি যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ অ্যানাদার ফেলিয়ার। কিন্তু মানে আসলে বাংলাদেশ এতদিন ধরে ধারাবাহিকভাবে জয় পেয়ে যাচ্ছে, যদিও সেটা বাংলাদেশেই হোক, সেই ক্ষেত্রে বাইরে গিয়ে কি আসলে কন্ডিশনের কথা আমরা যাই বলি, কন্ডিশনের কথা যদি আপনি বলেন যে আপনারা আমরা বিরতির মধ্যে যেরকম বলছিলাম চলে যাবে, কিন্তু কন্ডিশনের কথা যদি বলেন এর চেয়ে বেশি বাংলাদেশি কন্ডিশন বাংলাদেশ আর বিদেশি গিয়ে কখনো পায়নি। আপনি জানেন যে নিউজিল্যান্ড এখন সামারটা একটু শীতের মতো, আমাদেরই একদম এরকম যেরকম আবহাওয়া সেরকমই আবহাওয়া, একটু বেশি বাতাস। আসলে খেলাটা যতটা না ক্রিকেটীয় কারণে খারাপ হয়েছে, প্লেয়াররা যেটা বারবার বলছে যে কন্ডিশনের সাথে খেলাটা ওদের খেলতে হয়েছে। আমি আশা করছি যে কন্ডিশনের সাথে কিছু নিজেদের খেলাটা খেলতে পারবে তাহলে। আমার আসলে মনে হচ্ছে নিউজিল্যান্ড বাংলাদেশে এসে কেমন বোধ করছিল সেটার কিছুটা আমি বুঝতে পারছি এখন। তো আমাদের কাছে আরো কিছু খবর আছে, তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসছি। বয়স ভিত্তিক দলগুলোর জন্য সেরা প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতে চায় বাফুফে। সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ফেব্রুয়ারি থেকে বিকেএসপিতে বাছাইকৃত ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু হবে জানিয়েছেন বাফুফের সভাপতি। লক্ষ্য ছিল ক্লাব পর্বে খেলা, সে লক্ষ্য পূরণ হয়নি। বরাবরের মতো এবারও ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-14 দল। প্লেট পর্বের ট্রফি নিয়েই দেশে ফিরেছে। জাতীয় দলের ব্যর্থতায় কিশোর ফুটবলারদের এই পারফরমেন্সই আনন্দের উপলক্ষে এনে দিয়েছে ফেডারেশনকে। 20,000 টাকা করে পুরস্কার দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান। যদিও কিশোরদের এমন সাফল্য মন ভরাতে পারেনি যুব ও ক্রীড়া মন্ত্রীকে। এখানে যে অপ্রতুলতা রয়েছে সেই অপ্রতুলতা আমরা সমস্যার সমাধান করে দেবো। তাদেরকে যার যার ডিসিপ্লিনে তারা আপনাদের ধরে রাখতে হবে, এবং ধরে রাখতে গেলে যা দরকার সেটা আমাকে বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং আমি অর্থমন্ত্রীকে বলবো, বাজেট কোথা থেকে আসবে সেটা আমরা দেখবো। নারী ফুটবলারদের সাফল্যে উজ্জীবিত বাফুফের সভাপতি ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান। বাংলাদেশ will become a footballing nation. আজকে মন্ত্রী সাহেব অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আমি আশা করব ওনার সাথে আমার যে কথা হয়েছে, আমরা যদি একসাথে কাজ করতে পারি, probably we'll see something. পল স্মলির অধীনে ফেব্রুয়ারিতে বিকেএসপিতে শুরু হবে ক্ষুদে ফুটবলারদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প। প্রয়োজনে বিকেএসপিতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে বলে জানান বাফুফের বস। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর এই ছিল আমার কাছে, আরো খবর জানবো আমার কাছ থেকে। অনুভব, আপনাকে ধন্যবাদ। তবে আরো কিছু খবরের আগে, যে কারণে আপনি হাসছেন বুঝতে পারছি, আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরছি। গুলশানের ডিএনসিসি মার্কেটে বুয়েটের বিশেষজ্ঞ দল পুড়ে যাওয়া দোকান মেরামত করছেন ব্যবসায়ীরা। রাত 9:44 আমরা ফিরে এলাম। গুলশানের ডিএনসিসির পাকা মার্কেটটি ঝুঁকিমুক্ত কিনা পরীক্ষা করে দেখছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন দিচ্ছেন তারা। এদিকে পাকা মার্কেটে পুড়ে যাওয়া দোকান মেরামত করে ফের বেচাকেনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 3 সদস্যের প্রতি বেচাকেনা শুরুর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 3 সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ধ্বংসস্তূপ থেকে কংক্রিটের নমুনা সংগ্রহ করেন এবং ছবি তোলেন তারা। প্রতিনিধি দলের সদস্যরা জানান, পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন হাতে আসার আগে মার্কেটটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত কিনা তা ঘোষণা করা যাবে না। কনক্রিট স্যাম্পল নেব আমরা, এখানকার ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা আলটিমেটলি বলতে পারবো যে এটার অবস্থাটা কি। তাহলে দুটি মার্কেট নিয়ে এখন আপনাদের প্রধান সাজেশনটা কি? প্রধান সাজেশন হচ্ছে যে সতর্কতার সাথে ব্যবহার করুন। সম্পূর্ণ যে জমজমার যে মার্কেট, সেটা এই মুহূর্তে হয়তো বা আমরা এক্সপেক্ট করছি না। এদিকে পুড়ে যাওয়া দোকানের কিছু অংশ পরিষ্কার করে নতুন করে আবারও মালামাল উঠানোর পরিকল্পনা করছেন অনেক ব্যবসায়ী। কোনো জিনিসপত্র ঠিক নেই হয়তো, বা দেখা যায় যে পুরা মালের ভিতরে
হয়তো 10% মাল পাই কিনা সন্দেহ, আর গন্ধ হয়ে গেছে, পুরা গন্ধ। আবার ধুয়ে মুছে যে যার সামর্থ্য অনুযায়ী দোকান মেরামত করে মালামাল উঠিয়ে টুকটাক বেচা কেনাও শুরু করেছেন অনেকে আসছেন পুড়ে যাওয়া মার্কেট দেখতে, ক্রেতারাও আসছেন কম দামে কিছু জিনিস কিনতে। আমি শুনেছি যে কিছু সেল করবে কমের মধ্যে, কিছু কিনতে পারি, যেন দৌড়ে চলে এসেছি। কমেই পেয়েছি, হাফ দামে দিয়ে দিচ্ছে, অনেক কমই পেয়েছি। বছরের শুরুতেই আগুনে মার্কেটটি পুড়ে যাওয়ার 8 দিন পরেও পোড়া গন্ধ ছেয়ে আছে পুরো এলাকায়। ধ্বংসস্তূপ সরানোর কাজও এখনো শুরু করেনি সিটি কর্পোরেশন। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ রেল ক্রসিং এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। কেফায়েত বলছেন রেল লাইনের পাশে বস্তি ও হাটবাজার গড়ে ওঠায় অনেক সময় ক্রসিং বোঝা যায় না। রবি বলছেন রেল ক্রসিং এর নিরাপত্তার অভাবে দুর্ঘটনা বেশি ঘটে। সাজু বলছেন অবৈধ রেল ক্রসিং বন্ধ, তদন্ত কমিটি গঠন করা দরকার। আর রাকিব বলছেন অনেক মানুষ অবৈধভাবে রেল লাইনের উপরে রাস্তা তৈরি করে, যার কারণে দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। নাবিল বলছেন সবার আগে দরকার আমাদের সচেতনতা। আমিন বলছেন অবৈধ রেল ক্রসিং বন্ধ করে দেওয়া উচিত। ইকবাল বলছেন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ না থাকায় বাড়ছে অবৈধ রেল ক্রসিং। আশরাফ বলছেন এইসব অরক্ষিত ক্রসিং নামের মারণফাঁদ বন্ধে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। ইয়াকুব বলছেন রেল লাইনে গেট ও গেটম্যানবিহীন রেল ক্রসিং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। নাফিউর সরকারকে আহ্বান জানিয়েছেন এইসব ক্রসিং নজরদারিতে আনার জন্য। আমার মনে হয় যে আমাদের দর্শকরা ঠিকই বলেছেন, বেশিরভাগ অবৈধ রেল ক্রসিং এর কথা বলেছেন, কিন্তু আমি যেটি বলতে চাই যে অনেক ক্ষেত্রে অবৈধ রেল ক্রসিং গুলো হচ্ছে এরকম যেটা আসলে রেল ক্রসিংই না, অবৈধ বলা হচ্ছে, এর কোনো রেল ক্রসিং না, মানুষজন সেখান দিয়ে যেতে চাচ্ছে। আমাদের দর্শকরা যেরকম বলছে যে আমাদের সচেতনতা দরকার, 2-1 মিনিট 5 মিনিট 10 মিনিট সময় বাঁচানোর জন্য আমরা যেখানে রেল ক্রসিং নয় সেখান দিয়ে যেন রাস্তা পার হতে। আমি একটা প্রতিবেদন দেখছি 2012 সালে একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল সরকারের কাছে, রেল মন্ত্রণালয়ের কাছ থেকে। সেখানে 41টি ক্রসিং কে চিহ্নিত করা হয়েছিল এবং প্রায় কয়েকশো ক্রসিং কে বলা হয়েছিল যেগুলো আসলে রেলওয়ে নিজেই জানে না যে এই ক্রসিং গুলো আছে। এবং সরকারের বিভিন্ন সংস্থা, সড়ক জনপথ, এরকম আরো বিভিন্ন সংস্থা আছে যারা বিভিন্ন উন্নয়ন কাজ করার সময় নিজেরাই একটি রাস্তা বানায় ক্রসিং বানিয়ে। আপনি দেখবেন যে এই ধরনের দুর্ঘটনা ঘটলে কেউ দায়িত্ব নিতে রাজি না, কেউ বলে না যে এটি আসলে তাদের ভুলে বা তাদের অবহেলার কারণে, তাদের শিথিলতার কারণে এটি হয়েছে, এটি কেউ বলতে পারে না। কারণ হচ্ছে যে এর হয়তো রেল ক্রসিংটি অবৈধ, যদি রেল ক্রসিংটি বৈধ থাকে তাহলে হচ্ছে যে যাচ্ছিল সে অবৈধ কাজ করেছে। আসলে আমাদের জাতিগতভাবেই আমাদের একটু ধৈর্য কম, আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করতে যাই না, আমরা যে জায়গায় রেল ক্রসিংটা হয়তো না ব্যবহার না করে একটু দূরে যেয়ে করতে হবে, জন্য আমরা নিজের সুবিধা মতো একটা তৈরি করি, জায়গা দিয়ে আমরা চলে যাই এবং আমরা হচ্ছে খুব দ্রুত চলাচল করতে ভালোবাসি। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা অনেক ধরনের মতামত পাঠিয়েছেন আমাদের কাছে। যাই হোক, শিল্পাঙ্গনে শুরু হয়েছে ইরানের তরুণ চিত্রশিল্পী সারহা হজ্জাতির একক চিত্রকর্ম প্রদর্শনী মাই ড্রিম ওয়ার্ল্ড। ৫৫ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে প্রদর্শনীর আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি ও শিল্পাঙ্গন। মাত্র 21 বছর বয়সের এক তরুণ শিল্পীর স্বপ্নের জগৎ নিয়ে সেজেছে শিল্পাঙ্গন। প্রদর্শনীর এক একটি চিত্রকর্মে নান্দনিকভাবে ফুটে উঠেছে শিল্পীর স্বপ্ন ও কল্পনা। তেহরানে বড় হওয়া শিল্পী সারা হজ্জাতির এটি প্রথম একক প্রদর্শনী। অ্যানিমেশন তৈরির কাজ করেছেন বেশ কিছুদিন, তাই তার চিত্রাঙ্গিকে সমালোচকেরা খুঁজে পাবেন অ্যানিমেশন আর্টের ছাপ। এই প্রদর্শনী আমার শিল্পী জীবনের অনেক বড় পাওয়া। আমি অনেক দেশ ভ্রমণ করেছি, কিন্তু বাংলাদেশে আমার প্রথম একক প্রদর্শনী করতে পারলাম। এই সমস্ত ছবি আমার এক একটি স্বপ্নের চরিত্র। রেইনবো ফিল্ম সোসাইটি তাদের 40 বছর উৎসবের 25 বছর উদযাপন উপলক্ষে আয়োজন করেছে প্রদর্শনী। এর মধ্য দিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হলো চিত্রকলা। পেন্টিং এর ইলাস্ট্রেটিভের দিকে বেশি ঝোঁক, এটা মনে হয়। তবে যেহেতু সে খুব ইয়াং, হয়তো পরবর্তী সময়ে এই বিষয় থেকে হয়তো অন্য বিষয়ে গিয়ে তার আসল প্রতিভা দেখাতে পারবে বলে আমি বিশ্বাস করি। প্রদর্শনীতে স্থান পেয়েছে অ্যাক্রিলিক ও জল রঙে আঁকা 30টি ছবি। 8 জানুয়ারি থেকে শুরু হওয়ায় প্রদর্শনী শেষ হবে 20 জানুয়ারি। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিশরে নির্যাতন যন্ত্রের জাদুঘর গড়ে তুলেছেন এক ইতিহাসবিদ। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা প্রায় 200 নির্যাতন যন্ত্র রয়েছে এই জাদুঘরে। মানুষকে নির্যাতনের অমানবিক পদ্ধতির কাছ থেকে দেখে শিউরে উঠছেন দর্শনার্থীরা। কায়রোর এই জাদুঘরে অন্যতম আকর্ষণ ব্রেকিং হুইল।
অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাড় ভাঙতে ব্যবহার করা হতো এই নিপীড়ন যন্ত্র। মৃত্যুদণ্ড কার্যকরের আরেকটি পদ্ধতি বিভীষিকাময় কাঁটাযুক্ত কফিনে মানুষকে আটকে রাখা। এটির নাম কুমারী নিপীড়ন যন্ত্র। কাঁটাযুক্ত এ যন্ত্রে আটকে নিপীড়ন চলত ঘন্টার পর ঘন্টা। এই নিপীড়ন জাদুঘরটি মিশরের আবদেল ওয়াহাবের। জানালেন, জাদুঘর তৈরির প্রথম ধারণা মাথায় আসে 2002 সালে। অনুপ্রাণিত হয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছ থেকে। ইরাক সফরের সময় এই জাদুঘরের ধারণা আসে। কাকতালীয়ভাবে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্রাসাদে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। প্রেসিডেন্ট প্রাসাদে যাওয়ার কথা শুনে ইরাকি ট্যাক্সি ড্রাইভার আটকে উঠেছিলেন। জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, সে বলে যার জ্ঞান আছে সে ওখানে যায় না। জাদুঘরটিতে রয়েছে 180টিরও বেশি নিপীড়ন যন্ত্র। অতীতে এসব যন্ত্র দিয়ে কিভাবে নিপীড়ন করা হতো দর্শনার্থীরা তার একটি বাস্তবসম্মত ধারণা পান এখানে, জানালেন ইতিহাসবিদ আবদেল ওয়াহাব। বেশিরভাগ ক্ষেত্রেই নির্যাতন চালানো হতো যন্ত্রের ব্যবহার যতদূর সম্ভব লুকিয়ে রেখে। কিছু কিছু যন্ত্র সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে রাখা হতো। অনেক ক্ষেত্রে নির্যাতিতদের বর্ণনা অনুসারে বানানো হয়েছে কয়েকটি যন্ত্র। জাদুঘরে দুর্লভ সংগ্রহের অন্যতম 20 শতকে মিশরের কারাগারে ব্যবহৃত অ্যালার্ম। বন্দীরা পালানোর চেষ্টা করলে বাজানো হতো এই পাগলা ঘণ্টা। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে।